স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর মাধ্যমিক গণিতের যে উপপাদ্য চ্যাপ্টারটা শুরু করেছিলাম কোষে দেখি 15, সেটারই 3 নম্বর ভিডিও। অর্থাৎ ইতিমধ্যে আমরা কিন্তু দুটো ভিডিও আপলোড করে দিয়েছি, যেখানে 40 নম্বর এবং 41 নম্বর উপপাদ্য আমরা কমপ্লিট করেছি। তো আজকের এই ভিডিওতে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের যে 42 নম্বর উপপাদ্য তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে, সেটাই আমরা বিস্তারিতভাবে জানবো এবং বোঝার চেষ্টা করব। এবং এটা খুবই সহজ পদ্ধতিতে বুঝবো, সহজভাবে বুঝবো, যাতে করে একবার দেখা মাত্রই তুমি এটা করে ফেলতে পারো। তো চলো ভিডিওটাতে এগোনো যাক। তো ক্লাসে আমরা দেখি যে কি বলা হয়েছে, তো যুক্তি দিয়ে প্রমাণ করি। আমাদেরকে বলা হয়েছে যুক্তি দিয়ে প্রমাণ করতে। কি? যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, প্রথমে বলে রাখি যে উপপাদ্য করার ক্ষেত্রে আমাদের প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে। কেননা প্রশ্ন যদি ভালো করে না পড়া হয় তাহলে কিন্তু আমরা এগুলো করতে পারবো না। তো প্রশ্ন যেহেতু ভালো করে পড়তে হবে, সেখান থেকে প্রদত্ত খুঁজে পাবো, সেখান থেকে ছবি কি আঁকতে হবে সেটা খুঁজে পাবো, আর এটাই আমাদেরকে প্রমাণ করতে সহায়তা করবে। তো দেখো 42 নম্বর উপপাদ্য বলছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুগামী কেন্দ্র দুটির সংযোজক রেখাংশের উপর অবস্থিত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কটা বৃত্তের কথা বলা হয়েছে, দুটো বৃত্তের কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা দুটো বৃত্ত নিয়ে অঙ্কটা করব। এই একটা বৃত্ত, এই পাশে অপর একটা বৃত্ত। তো দুটো বৃত্ত যদি আমরা নিই তাহলে কি সুবিধা হবে লক্ষ্য করো। এই দুটো বৃত্তর মধ্যে আমাদের সুবিধা যেটা থাকবে সেটা হচ্ছে, যদি পাশাপাশি আমরা বসিয়ে নিই, তাহলে এই পাশাপাশি যদি বসিয়ে নেওয়া হয় তাহলে বলছে দুটো বিন্দু কিন্তু, অর্থাৎ দুটো বৃত্ত কিন্তু একে অপরকে স্পর্শ করবে। তুমি এখানে লক্ষ্য করো এই ছবিটায়, যে দুটো বৃত্ত পাশাপাশি যখনই নেওয়া হয়েছে কোনো না কোনো জায়গায় স্পর্শ করেছে। আবার আমি যদি পাশাপাশি ওইভাবে নিই তাহলে কিন্তু দুই জায়গায় স্পর্শ করছে। তো আমি বলেছিলাম যে দুই জায়গায় স্পর্শ করলে সেটাকে স্পর্শক বলে না, সেটা কি বলে? ছেদবিন্দু বলে। তো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কি না, তো এখানে একটা বৃত্ত অপর একটা বৃত্তকে একটা জায়গায় স্পর্শ করলে তখন সেটা হয়ে যাবে স্পর্শক। কেননা আমাদের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের নাম হচ্ছে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। সুতরাং একটা জায়গাতে স্পর্শ করবে। একই রকমভাবে ছবিটা অন্যরকম হতে পারে। কেমন হতে পারে না, তো এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, একটা বৃত্ত আছে আর একটা বৃত্ত ঠিক তার চারিদিক দিয়ে রয়েছে, এবং সেটা কোন জায়গাটা স্পর্শ করেছে? একটা নির্দিষ্ট জায়গাতে স্পর্শ করেছে, একটা নির্দিষ্ট জায়গায়। তো দেখো বলেছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তার নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি ছবিতে দুটো বৃত্ত রয়েছে, সেই দুটো বৃত্ত একটা নির্দিষ্ট জায়গায় স্পর্শ করেছে, তাহলে স্পর্শ বিন্দুটি, অর্থাৎ যে বিন্দুতে স্পর্শ করেছে, পি বিন্দু দেওয়া আছে, বা যে বিন্দুতে স্পর্শ করেছে, কেন্দ্র দুটির সংযোজক রেখাংশ, কেন্দ্র দুটো মানে নিশ্চয়ই ছোট বৃত্তের একটা কেন্দ্র আছে, বড় বৃত্তের একটা কেন্দ্র আছে, এদের যোগ করে দিলাম। ছোট বৃত্তের যে কেন্দ্র সেটা আছে, বড় বৃত্তের কেন্দ্র রয়েছে, তো দুটো কেন্দ্রকে যোগ করে দিতে পারি। প্রথমে ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে বি, বড় বৃত্তের কেন্দ্র এ, তো এই দুটোকে যোগ করে দিলাম। তাহলে বলছে যে স্পর্শ বিন্দুটা রয়েছে সেটা কেন্দ্রগামী যে রেখা পাচ্ছি সংযোগ রেখাংশকে ওপরে অবস্থিত হবে। অর্থাৎ আবার যদি প্রশ্নটা ভালো করে বুঝি, দেখো কি বলেছে, দুটো বৃত্ত, একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত যদি হয়ে থাকে তাহলে তারা নিশ্চয় একটা নির্দিষ্ট বিন্দু ছেদ করবে, তার নাম কি দিয়েছি? পি। এখন বলছে ছোট বৃত্তের কেন্দ্র আর বড় বৃত্তের কেন্দ্র যদি আমি যোগ করে দিই তাহলে ওই যে রেখা পাবো, ওই রেখার ওপরেই থাকবে এই পি বিন্দুটি। ভালো করে বোঝো যে যে রেখাটা আমি টেনে দিলাম সেই রেখাটার ওপরে কোন বিন্দুটা থাকবে? পি বিন্দুটা থাকবে, যেটা হচ্ছে স্পর্শ বিন্দু। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো এই প্রশ্ন অনুযায়ী কি প্রদত্ত পেলাম, দেখো এ ও বি দুটি কেন্দ্রীয় বৃত্তকে পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। অর্থাৎ প্রথম ছোট বৃত্তটার যে কেন্দ্র রয়েছে তাকে বি ধরলাম, বড় বৃত্তটাকে এ ধরেছি। তাহলে এ আর বি যদি কেন্দ্র হয় এবং এই দুটো রেখা যদি আমি যোগ করে দিই তাহলে, বা এই দুটো বিন্দুকে যদি যোগ করে দিই তাহলে তার কে কোথায় স্পর্শ করবে? পি বিন্দুতে স্পর্শ করবে। এটা পরিষ্কার। হ্যাঁ, এখানে বলে রাখি তোমাদের দুটো ছবি আছে, তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো যে কোনো একটা ছবি আঁকতে পারো, অথবা যদি প্রয়োজন পড়ে তো তোমরা দুটো আঁকবে। কিন্তু দুটোর ক্ষেত্রে বোঝানোটা খুবই সহজ, একই জিনিস, একটার জন্য যাই করবে দ্বিতীয়টার জন্য তেমনটাই হবে। তো এখন একটা নির্দিষ্ট রেখার উপরে যে তিনটে বিন্দু আছে, এদিকে বি, এখানে এ, এখানে পি, এইটা বোঝানোর জন্য আমার কি করতে হবে? এটাকে
একই রেখা আছে প্রমাণ করার অর্থ হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে এরা সমরেখ, অর্থাৎ একই রেখার উপরে যেটাকে থাকে সেটাকে কি বলে থাকি আমরা? সমরেখ। তাহলে যে প্রমাণটা করতে হবে সেটা কি? সমরেখ। এ বিন্দু, পি বিন্দু আর বি বিন্দু, এই তিনটে হচ্ছে সমরেখ। এখন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অঙ্কনটা করে নিব। প্রয়োজন কি বলছে? এ থেকে আমরা পি যোগ করে দিতে পারি, এ থেকে পি, আবার বি থেকে পি যোগ করে দিতে পারি, এ থেকে পি যোগ করে দিব, আবার বি থেকে পি যোগ করে দিব। আমরা পাশের চিত্রটা যদি আঁকার চেষ্টা করি বড় করে তাহলে সুবিধা হবে। দেখো এখান থেকে এই যে তাহলে এখানে যে স্পর্শকটা, আমরা স্পর্শকটাও টেনে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে হ্যাঁ, ছবিটা একটু বাঁকা হয়েছে এটা ঠিক, কিন্তু তোমরা পরবর্তীতে এই যে এখানে যে ছবিটা আছে এই ছবিটা দিকে লক্ষ্য করবে। দেখো তাহলে এ থেকে পি যোগ করে দিলাম, তার মানে এ থেকে পি যোগ করে দিয়েছি, আবার বি থেকে পি যোগ করে দিলাম আমাদের প্রয়োজনের জন্য। এবার আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। বলেছে দেখো কটা বৃত্ত আছে? দুটো বৃত্ত, একটা দুটো বৃত্ত। তো প্রথম যে বৃত্ত সেটা হচ্ছে কি? এ কেন্দ্রীয়। দ্বিতীয় বৃত্ত বি কেন্দ্রীয় বৃত্ত। তারা কোন বিন্দু স্পর্শ করেছে নিশ্চয় জানো তোমরা, সেটা হচ্ছে কি? পি বিন্দুতে। তার মানে এ কেন্দ্রীয় বৃত্ত, বি কেন্দ্রীয় বৃত্ত কোন বিন্দু স্পর্শ করেছে? পি বিন্দুতে। এখন বলছে যেহেতু পি বিন্দু স্পর্শ করেছে তার মানে পি বিন্দুতে বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক আছে। দেখো প্রথম বৃত্তটা রয়েছে, বৃত্তটাকে স্পর্শ করেছে, তার মানে এখানে একটা সাধারণ স্পর্শক থাকবে একদম। তাহলে একই রকমভাবে যে ছোট বৃত্তটা বা দ্বিতীয় বৃত্তটা তারও নিশ্চয়ই এখানে একটা স্পর্শক থাকবে। আর এই স্পর্শক দুটো যেহেতু একই তাই একে কি স্পর্শক বলবো? সাধারণ স্পর্শক বলবো। একে সাধারণ স্পর্শক বলবো। এখন বলা হচ্ছে, ধরি আমরা নাম দিয়ে দিলাম, প্রথমে উপরে হচ্ছে এস আর নিচে হচ্ছে টি, যে সাধারণ স্পর্শক নিয়েছে এস আর এটা হচ্ছে টি। এসটি যদি হয়, বলছে এসটি হলো সাধারণ স্পর্শক যা বৃত্ত দুটিকে কোন বিন্দু ছেদ করেছে? এস টি। কোন বিন্দু ছেদ করেছে? পি বিন্দু ছেদ করেছে, এই যে এখানে দেখতে পাচ্ছ তুমি। এখন বলছে যে এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক, এ কেন্দ্রীয় যে বৃত্তটা রয়েছে, কোথায় হয়েছে রে বৃত্তটা? দেখো এ কেন্দ্রীয় বৃত্তের যে এসটি স্পর্শক এসটি, তার মানে এই যে এপি, এটা কি লম্ব আছে নিশ্চয়? দেখো ছবি দেখেও তোমরা বুঝে ফেলবে যে এপিটা এসটি এর উপরে লম্ব, এই যে পরিষ্কার একদম। আবার এই ছোট বৃত্তের ক্ষেত্রে দেখো বিপিটা কার উপর লম্ব? এসটি এর উপর লম্ব, এই যে লম্ব। তাহলে বিপিটা এসটি এর উপর লম্ব, অর্থাৎ লম্ব মানে কি 90 ডিগ্রি। কেননা এই যে এটাও এপিটাও লম্ব হয়েছিল এসটি এর উপরে, কত ডিগ্রি? লম্ব মানেই 90 ডিগ্রি। তার মানে দুটো আমি লম্ব প্রমাণ করে দিলাম। তো দুটো একটা রেখা রয়েছে, সেই রেখাটা যদি একটা রেখার উপর লম্ব হয়, আচ্ছা আরেকবার বলি, দেখো একটা বড় রেখা রয়েছে, এটার নাম কি দেওয়া আছে? এটার নাম হচ্ছে এস টি। তো এস টি রেখা বি বিন্দু, এ বিন্দু আর এখানে হচ্ছে পি বিন্দু। এখন লক্ষ্য করো বি আর পি এর উপরে যদি লম্ব হয়, এস টিটা বিপি এর উপর লম্ব, আবার বলছি এস টিটা এপি এর উপর লম্ব। তো একটা রেখা যদি একই বরাবর যাওয়া রেখার উপরে লম্ব হয় তার অর্থ কি দাঁড়াবে? এটা এই টোটালটার উপরেই লম্ব। দেখো এই অর্ধেকখানা আছে, অর্ধেকখানার উপরে লম্ব, আবার এই পাশে অর্ধেকখানা আছে তার উপরে লম্ব, তার মানে আমরা কি বলতে পারি? সম্পূর্ণটার উপরে এসটিটা লম্ব, একদম বলতে পারি। দেখো এপি এবং বিপি একই পি বিন্দুতে এসটি সরলরেখার উপর লম্ব, অর্থাৎ এসটির উপরে বিপিও লম্ব আবার এপিও লম্ব। তাহলে যেহেতু লম্ব, অর্থাৎ একই রেখার উপরে যদি দুটো লম্ব পাওয়া যায় তার মানে লম্বতে যে কতগুলো বিন্দু আছে তিনখানা, সেই বিন্দুগুলোই হচ্ছে সমরেখ। কেননা লম্ব তখনই হবে যদি একই রেখাতে থাকে, যদি একই রেখায় না থাকে তাহলে কিন্তু লম্ব হবে না, হয় না। সুতরাং আমরা কি বলতে পারি? এপিবি একটি সমরেখ, আর এটাই হচ্ছে প্রমাণিত। আচ্ছা প্রমাণটাকে আমি আরো একবার রিপিট করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এ কেন্দ্রীয় বৃত্ত আছে, বি কেন্দ্রীয় বৃত্ত আছে, তাহলে এ কেন্দ্রীয় বৃত্ত আছে একটা, বি কেন্দ্রীয় বৃত্ত আছে। তো এই বৃত্তটা দুটো কোন জায়গাটা স্পর্শ করেছে? পি বিন্দুতে। আর পি এর উপরে আমি এখানে একটা এসটি স্পর্শক অঙ্কন করলাম। কি স্পর্শক? এসটি স্পর্শক অঙ্কন করলে আমরা দেখতে পাচ্ছি এপি একটা ব্যাসার্ধ আবার বিপি একটা ব্যাসার্ধ, এপি একটা ব্যাসার্ধ আবার বিপি একটা ব্যাসার্ধ।
যদি এপি ব্যাসার্ধ হয় তাহলে স্পর্শকের উপরে এপিটা কি হয়ে যাবে, কিছুক্ষণ আগে পড়লাম বা এর আগের উপপাদ্যতে পড়েছি কি, এসটি এর উপরে এপিটা লম্ব। এই যে একই রকমভাবে এই স্পর্শক এসটি এর উপরে বিপিটাও কি হবে, একটা লম্ব। আর দুটো লম্ব, একটা রেখার উপরে যদি দুটো লম্ব পর পর থাকে তার মানে পুরো রেখাটাই হচ্ছে এই রেখাটার উপরে বা এই রেখা বা স্পর্শকটার উপরে পুরো রেখাটাই হচ্ছে লম্ব, তাই তো। তার মানে এ পিবি এটা হচ্ছে এসটি রেখার উপরে লম্ব। আর যেহেতু লম্ব সেহেতু এরা কি একই সরলরেখায় আছে বলেই তো লম্ব হবে, তাই না। তো একই রকমভাবে তাহলে এ পি এবং বি এরা একই রেখায় আছে, এই জন্যই এরা হচ্ছে সমরেখ। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তোমরা আবার দেখবে ভিডিওটিকে, একবার দেখার পরে আরও একবার দেখবে, তাহলে তোমাদের কনসেপ্টটা হয়ে যাবে। আর পাশাপাশি যে কনসেপ্টগুলো তুমি পড়ছো, শিখছো, জানছো, বুঝছো, সেগুলোকে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। অঙ্ক জিনিস মুখে মুখে হয় না যে তুমি জাস্ট দেখে লাইন বাই লাইন পড়ে নিলে আর তুমি ভাবছো পরীক্ষায় লিখে দিয়ে আসবে, এটা কিন্তু হয় না। অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতেই হবে। সুতরাং তুমি প্র্যাকটিস করো যাতে করে একটা জিনিস তুমি অল্প সময়ের মধ্যে পরীক্ষায় লিখে আসতে পারো এবং খুবই সুন্দরভাবে নির্ভুলভাবে লিখে আসতে পারো। সুতরাং আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে সেখান থেকে তুমি কমেন্ট করতে পারো ভিডিওর নিচে। আর কমেন্ট করলে আমরা কমেন্টের রিপ্লাই দেব এবং তোমাদের প্রয়োজন মতো সেই অনুযায়ী আমরা ভিডিও আপলোড করব। আর যে চ্যাপ্টারগুলো অসুবিধা আছে সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।